রুবেল মিয়া নাহিদ একজন তরুণ তড়িৎ প্রকৌশলী। 2016 সালের 25 জুন 5 জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে তার স্বেচ্ছাসেবী সংগঠন প্যারেন্টস এজিং ফাউন্ডেশন। তিনি কো-ফাউন্ডার ও সাধারণ সম্পাদক হিসেবে অদ্যাবধি দায়িত্ব পালন করছেন এ সংগঠনের। এখন পুরো দেশের 21টি বিশ্ববিদ্যালয় ও 27টি জেলা মিলে 3000-এরও অধিক সদস্য রয়েছে এই প্যারেন্টস এজিং ফাউন্ডেশনে। অবহেলিত ও বিভিন্ন বৃদ্ধাশ্রমে থাকা প্রবীণদের পাশে দাঁড়িয়ে তাদের প্রয়োজনীয় চাহিদা মেটানোর চেষ্টা করছে এই সংগঠনটি। প্রবীণদের সমসাময়িক চাহিদা মেটাতে তিনি ও তার সংগঠন সর্বদা সোচ্চার। সমাজের দরিদ্র প্রবীণদের বিভিন্ন মাধ্যমে আত্মকর্মসংস্থান তৈরি করে দিয়ে সমাজে ভালোভাবে তাদের বেঁচে থাকার পন্থা বানিয়ে দেখিয়েছেন। এখন পর্যন্ত 10,000 মানুষকে সাহায্য করেছে এই সংগঠন। অর্জনের ঝুলিটাও তাদের সমৃদ্ধ। 2017 সালে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড, ইউথ বাংলা বেস্ট অর্গানাইজেশন সম্মাননা, আমি ঠিক দেশ ঠিক সম্মাননা সহ বেশ কয়েকটি সম্মাননা অর্জন করেছে তারা। আমরা যারা সামাজিক সংগঠনে কাজ করি বা আমরা যারা তরুণ প্রজন্ম কাজ করি, সবারই একটা চ্যালেঞ্জিং সময় যায় এবং আমাদের অনেক বাধার সম্মুখীন হয় কাজ করতে গিয়ে। কারণ বিশেষ করে সমস্যা হচ্ছে আমাদের ফান্ডিংটা থাকে, ফান্ডিং নিয়ে সবচেয়ে বড় সমস্যা। আর এক্ষেত্রে আমাদের পরিবার বলেন, আশেপাশের মানুষগুলো বলেন, সবাই কিন্তু একটা সময় কিন্তু শুরু থেকে সাপোর্ট দিতে চায় না, এমনকি পরিবার থেকেই চায় না যে এই কাজটা করুক। এখন আমাদের তো সামাজিক একটা দায়বদ্ধতা আছে, সেই সামাজিক দায়বদ্ধতা থেকে কিন্তু আমাদের ভালো লাগা থেকে কিন্তু কাজটা করা এবং মানুষের প্রবীণদের যে অধিকারটা, সেই অধিকারগুলো নিয়ে আমরা কাজ করতেছি তরুণ প্রজন্ম। এবং এখানে দেখবেন যে সরকার কিন্তু যথেষ্ট পরিমাণ আন্তরিক। এক্ষেত্রে বয়স্ক ভাতা বলেন, আরও যে সুযোগ সুবিধা এবং মা বাবার যে ভরণ পোষণ আইন, সেটা কিন্তু আছে। তারপরও গিয়ে দেখবেন যে একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের মিডিয়ার ক্ষেত্রে মিডিয়ায় দেখবেন যে পত্রিকা খুললে অথবা নিউজ চ্যানেলগুলো দেখবেন যে এই মা বাবাকে রাস্তায় ফেলে দিচ্ছে বা জিজ্ঞেস করতেছে না। এটা আসলে আমাদের আন্তরিকতার অভাব। শুধু আইন করেই কিন্তু এই জিনিসটাকে সমস্যা সমাধান করা যাবে না, কিন্তু এটা আমাদের ক্ষেত্রে যারা আমরা আছি বা প্রত্যেকটা ছেলেমেয়েরই এক্ষেত্রে আন্তরিক হওয়া উচিত পরিবারের প্রতি এবং তাদের যথেষ্ট পরিমাণে যে ভরণ পোষণটা সেটা অবশ্যই করা উচিত এবং ভরণ পোষণের আইনটা আরও যথাযথ কার্যকর করা উচিত আমি মনে করি। প্রবীণদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে আমাদের একটা উল্লেখযোগ্য প্রজেক্ট আছে, সেটার নাম দিয়েছি আমরা উদাহরণ প্রজেক্ট। আমাদের সমাজে যে যারা অসহায় প্রবীণ আছেন তাদের জন্য মূলত এই প্রজেক্টের মাধ্যমে আমরা প্যারেন্টস এক্সপ্রেস মানে হচ্ছে কোনো ফাস্ট ফুড কর্নার, তারপর টি স্টল, এগুলো করে দিচ্ছি যারা মূলত যাদের খুব অসহায় তাদের জন্যই কিন্তু মূলত আমাদের এই উদাহরণ প্রজেক্ট, তাদের স্বাবলম্বী করার জন্য। তো আমাদের এই উদাহরণ প্রজেক্টের আওতায় অনেকেই রয়েছেন এবং আমাদের অনেকগুলো উদাহরণ প্রজেক্ট হয়েছে এবং আমরাও ভবিষ্যতে এবং আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে। তো উদাহরণ প্রজেক্টের ভিতরে প্রথমটা আমরা শুরু করেছিলাম বান্ডারিয়ায়, তারপরে করেছি তেজগাঁয়ে বলাকার মোড়ে গিয়াসউদ্দিন চাচা। তো উনি রাস্তায় রিক্সার যে টায়ারগুলো মেরামত করতেন, তারপরে আমরা বেশ কিছুদিন দেখলাম যে উনি খুব একটা খারাপ অবস্থার ভিতরে, তারপরে ওনাকে আমরা একটা টি স্টল করে দিয়েছি। প্রথমেই যে তার পরিবারের জন্য যে প্রতিদিন প্রায় 200 টাকার মতন 2 থেকে 200 টাকা ইনকাম করতো রাস্তায় যে কাজ করতো যখন, তার পরবর্তীতে গিয়ে দেখলাম যে 1500 থেকে 2000 টাকা ইনকাম করে পরিবারের সে পুরো খরচ বহন করতে পারতেছেন। এভাবে স্বাবলম্বী করার জন্য ওরকম অনেকগুলো গল্প আছে। এরপরে আমরা করে দিয়েছি মুক্তিযোদ্ধার সন্তান, আমরা যাকে কাদের মামা নামে চিনি, তাকে একটা আমরা ফুড কর্নার করে দিয়েছি এবং সেটাও সে বিভিন্ন ইউনিভার্সিটির সামনে সেই ফুড কর্নারটা নিয়ে খাবার বিক্রি করে এবং সে একজন মুক্তিযোদ্ধার সন্তান, কিন্তু সে যখন অসহায় ছিল তখন তার কাছে কেউ এগিয়ে আসেনি, তো আমরাই এগিয়ে গিয়েছিলাম। তারপরে দিয়েছি আমরা ময়মনসিংহে সালমাস ড্রিম নামে একজন একটা প্রজেক্ট আছে আমাদের, সেখানে ওনাকে স্বাবলম্বী করার জন্য কাপড়ের দোকান করে দিয়েছি। এরকমের আরও আছে, আমরা আরও অনেক আছে যারা হচ্ছে আমরা নাম প্রকাশ করতে চাচ্ছি না, যেমন অবসরপ্রাপ্ত কিছু শিক্ষক আছেন, তা ওনাদেরও আমরা সহযোগিতা করে যাচ্ছি এবং আমরা চাচ্ছি যে যারা খুব অসহায় প্রবীণ আছে তাদের আমাদের এই আত্মকর্মসংস্থানের যতটুকু পারে এগুলো আমরা করে দিয়ে যাচ্ছি। আমাদের এই কার্যক্রম 27টা জেলা 21টা ইউনিভার্সিটিতে আমাদের এই কার্যক্রমগুলো চলতেছে এবং এই 21টা ইউনিভার্সিটি এবং 27টা জেলায় ডিভিশনাল এরা বিভিন্ন সময় যেমন শীতবস্ত্র, তারপরে ফ্রি মেডিকেল ক্যাম্প
এবং বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা করে যাচ্ছি। এই কার্যক্রমের আওতার ভিতরে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি যারা হচ্ছেন 60 ঊর্ধ্ব যারা আছেন, 60 ঊর্ধ্ব প্রবীণ যারা আছেন, যারা খুব অসহায়, তাদের জন্যই এই বিভিন্ন সময় আমরা এই ক্যাম্পেইন করে থাকি। এবং আমরা বিভিন্ন স্কুলে সেমিনার করে থাকি যে মা বাবার প্রতি যে যতটা যত্নশীল হওয়া যায় সেই মাধ্যমে সেমিনার করে থাকি। এবং প্রত্যেকটা বিভাগীয় যে টিমগুলো আছেন, ইউনিভার্সিটিগুলো আছে, আমাদের অ্যাওয়ারনেস তৈরি করে যাচ্ছি। অ্যাওয়ারনেস ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, একটা কথা আছে যে আমরা আসলে সচেতনমূলক এই যে কার্যক্রমগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আসলে পরিবর্তন করা সম্ভব। একটা মানুষকে যদি আমি সামান্য পরিমাণ কিছু হেল্প করি, শুধু ওটা কিছু সময়ের জন্য হবে, কিন্তু যখন আমি এটাকে একটা সামাজিক আন্দোলনে তৈরি হবে এবং সামাজিক যে অ্যাওয়ারনেস জিনিসটা সবার ভিতরে তৈরি হবে, তখন কিন্তু এই পরিবর্তনটা আসবে। আমরা চাই যে আমাদের যে বয়স্কদের যে অধিকারটুকু আছে সেই অধিকারটুকু সবসময় বাস্তবায়ন হোক। এবং গণপরিবহনের দিকে আমি দেখেছি শিশুদের এবং প্রতিবন্ধীদের বা যে সিট আছে সেরকম কিন্তু আমরা আমাদের প্রবীণদের জন্য কিন্তু একটা গণপরিবহনের সিটের যে আসন সংখ্যা আছে সেটা কিন্তু আমাদের বাস্তবায়ন হচ্ছে না। তো আমি চাবো যে গণপরিবহন এবং ব্যাংকিং খাতে যেখানেই হোক না কেন এদেরকে একটু সিনিয়র সিটিজেনদের একটু বেশি প্রায়োরিটি দেওয়া হোক, কারণ তারাও তো একটা বয়স্ক হয়ে গেছে। আমরা যে একটু সময় হয়তো বা ব্যাংকে বা অন্যান্য কাজে একটু সময় নিয়ে করতে পারবো, কারণ তারা কিন্তু সেই বয়সের বারে কিন্তু সেই জিনিসটা পারবে না। সেক্ষেত্রে তাদেরকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হোক সবসময়, এবং সেটা আমাদের তরুণ প্রজন্মকে একটু মেনে নিতে হবে। এবং তাদের যে সামাজিক অধিকারটুকু এবং তাদের যে কার্যক্রমগুলো সেগুলো সবসময় বাস্তবায়ন হোক, সেই কাজগুলোই করে যাক। মানুষের জীবনে যে বার্ধক্য একটা অপরিহার্য পর্যায়, তবে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক নানান কারণে কিন্তু বার্ধক্যের জীবনে খুব কঠিন হয়ে পড়ে, একটা চ্যালেঞ্জিং হয়ে ওঠে। এবং আমরা পারি এই সচেতনমূলক মাধ্যমে আমরা কিন্তু সামনে এসেই তাদেরকে চ্যালেঞ্জিং সময়টাকে পার করতে হয়। আমাদের জাতিসংঘ থেকে ঘোষিত 1 অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস, এই প্রবীণ দিবসের সবসময় একটা জিনিস থাকে যে প্রবীণদের সেই অধিকারটুকু এবং বার্ধক্যের পর্যায়ে কিন্তু আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে তরুণ প্রজন্মকে। আমরাও কিন্তু একটা সময় বার্ধক্যের সময় চলে যাব, তখন আমরা নবীন এবং প্রবীণদের যে একটা কমিউনিকেশন গ্যাপ আছে এই গ্যাপটাকে দূর করে কিন্তু আমরা তাদের অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে কিন্তু আমরা এই সমাজ এবং এই দেশের স্বার্থের জন্য কিন্তু আমরা কাজ করে যেতে পারি। এবং সবসময় প্রবীণদের যে আমরা অনেকটা সময় খেয়াল করেছি প্রবীণ এবং নবীনরা কিন্তু একটা দূরত্ব থাকে, এই দূরত্বটাকে কমিয়ে আনার জন্য আমরাও কিন্তু সেমিনার করে যাচ্ছি। এবং এই প্রত্যেকটা পরিবারের সাথে, মা বাবার সাথে একটা বন্ধুসুলভ আচরণ থাকা উচিত। এবং এভাবেই আমাদের বন্ধুত্ব সুলভ আচরণের মাধ্যমে কিন্তু আমরা সবসময় কিন্তু ভালো একটা জিনিস পেতে পারি। 2016 সালের 25শে জুন আমাদের যাত্রা শুরু হয়। তো যাত্রা শুরুতে আমরা 4-5 জন ছিলাম। তো আমাদের সবারই একই ধরনের চিন্তা ভাবনা থেকে আমাদের যাত্রা শুরু হয়, যে এখানে বিশেষ করে আশিরের মাথায় এই থিঙ্কিংটা আসে যে যখন একজন বাবা অবসরে যাবে তখন সে কী করবে, সেই চিন্তাধারা থেকেই সেই অবসর সময়টা কীভাবে কাটবে, সেই চিন্তাধারা থেকেই কিন্তু আমাদের এই বয়স্কদের যারা প্রবীণ যারা আছেন তাদের নিয়ে কাজ করা আমাদের শুরু। সেখান থেকে আস্তে আস্তে অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন। এখন আমাদের নেটওয়ার্কিংয়ের সাথে প্রায় 10,000 আমরা একসাথে একটা প্ল্যাটফর্মে আমরা কাজ করতেছি। এবং সেক্ষেত্রে আমাদের মন মানসিকতার অনেক সেই মন মানসিকতার অনেককেই আমরা পেয়েছি কাজ করার ক্ষেত্রে। এখানে যারা কাজ করতেছে তারা হচ্ছে সবাই আমাদের বয়সী তরুণ প্রজন্ম বাংলাদেশের। আমার জানা মতে তরুণ প্রজন্ম শুধু আমরাই, আমাদের সংগঠনটাই শুধু তরুণরা প্রবীণদের নিয়ে কাজ করে, এবং এভাবেই আমাদের যাত্রা শুরু হয়। আমরা একাধিক প্রকল্প নিয়ে আমরা কাজ শুরু করি, আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। এর ভিতরে হচ্ছে যারা রাস্তায় থাকেন বা বৃদ্ধাশ্রমে থাকেন, যারা পরিবারের কাছে ফিরতে চান, তাদেরকে আইনি সহায়তার মাধ্যমে আমরা পরিবারের পরিবারের কাছে ফিরিয়ে দিচ্ছি। এবং সেক্ষেত্রে আপনার যে প্রাথমিকভাবে আমাদের খুব চ্যালেঞ্জিং হয় যে পরিবার নিতে চায় না, অনেক সময় তারাও যেতে চায় না। সেক্ষেত্রে তাদের যে দুইটা পক্ষকে আমরা যতটুক মেন্টালি সাপোর্ট দিয়ে তাদের পরিবারের কাছে আইনি সহায়তার মাধ্যমে আমরা পৌঁছে দিচ্ছি। এবং যারা একদম রাস্তায় থাকেন তাদেরকেও আমরা, যে তারা পরিবারে ফিরতে চায়, তাদেরকে আইনি সহায়তার মাধ্যমে আমরা তাদেরকে বাসায় ফিরিয়ে দিচ্ছি। আর একটা জিনিস সবচেয়ে বড় কথা হচ্ছে কেন আমাদের বৃদ্ধাশ্রমকে আমরা 50-50 সাপোর্ট করি, সেটা হচ্ছে যাদের ছেলে মেয়ে নেই তাদের জন্য বৃদ্ধাশ্রম ঠিক আছে, কারণ তারা কোথায় থাকবে, তাদের দেখভাল কে করবে, সেক্ষেত্রে বৃদ্ধাশ্রমকে সাপোর্ট করি। আর যাদের ছেলে মেয়ে আছে তারা কিন্তু অবশ্যই বৃদ্ধাশ্রমে ওখানে যাওয়ার কোনো কথাই না।
সেখানে কিন্তু আমরা দেখতেছি অনেক ছেলে মেয়ে অথবা স্বামী তারা কিন্তু ওখানে রেখে আসতেছে। এটা আসলে একটা অমানবিক কাজ। আমি চাই যে ওই কখনোই তারা বৃদ্ধাশ্রমে না যাক।